কোথায়? এই পশু কেনা বেচার ক্ষেত্রে সরকারের কোনো নজরদারি নেই। এটা ভীতি তৈরি হয়েছে। বিক্রেতা বিক্রি করতে যেতে সাহস পাচ্ছেন না, ক্রেতা কিনতে যেতে সাহস পাচ্ছেন না। যে শামসুল হক মারা গেলেন তখন তিনি বিধায়ক, ব্যক্তিগতভাবে দুবার বর্তমান যে মুখ্যমন্ত্রী টেলিফোন করে বলেছেন দয়া করে একটু দেখুন এই ঈদটা যাতে শান্তিপূর্ণভাবে মানুষ সম্পন্ন করতে পারেন। এই কেনা বেচার যে প্রশ্নটা পশু, এটা তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ এই উৎসবের, এটা যাতে নির্বিঘ্ন হতে পারে সাহায্য করুন, আমরা আছি, আপনাদের সাহায্য করবো। দেখছি 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 শেষ দিন পর্যন্ত দেখেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা, আমাদের বিধায়করা, শামসুল হক, শ্যামল চক্রবর্তীরা, তারা বলবদ্ধভাবে যে বাজারে পশু কেনা বেচা হয় সেখানে গিয়ে তারা পাহারা দিয়ে করছে। এবং ঈদের দিন যখন এই জবাই হয় একে নিয়ে যাতে কোথাও উত্তেজনা তৈরি করতে না পারে, শান্তি বজায় রেখে যাতে তারা আগের মতো করতে পারে সেখানে তারা পাহারা দিয়ে করছে। সারাদিন মধ্যরাত্রি পর্যন্ত উৎসবের দিন তারা গ্রামে গ্রামে ঘুরেছে। মানুষ এগুলো দেখেছে, মানুষ এগুলো দেখেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সারা ভারতবর্ষে যেভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে তারা আক্রমণ কেন্দ্রীয় করছে, মূলত মুসলিমদের বিরুদ্ধে, তার সঙ্গে আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে। দেশের যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ, অমুসলিম, অখ্রিস্টান, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, তারা বলছেন এটা আমাদের সংবিধানের বিরুদ্ধে আপনারা আক্রমণ করছে। কি হচ্ছে? ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক অতীতের আমি যে বকরিদের কথা বলবো, অন্য কিছু নাই বলবো, এদের মধ্যে খুব বিক্ষোভ হয়েছে। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেচ, এই যে সংখ্যালঘু এলাকার মানুষ, যে এলাকায় তারা বসবাস করে, দক্ষিণ এলাকার মানুষ, ওবিসি এলাকার মানুষ, উপজাত অধ্যুষিত এলাকার মানুষ, আলাদা আলাদা কর্মসূচি নিয়ে বামফ্রন্ট সরকার যেভাবে করেছে, এই সরকারটা আসার পর তাদের করেনি। বিশেষ করে এই সংখ্যালঘু এলাকা, এই এলাকার উন্নয়নের প্রশ্নে তারা সম্পূর্ণ সচেতনভাবে উদাসীনতা দেখিয়েছে। তাদের মধ্যে খুব হবে না, কাজে এই জায়গায় তাদের পক্ষে এবার ভোট পেতে অসুবিধা হবে। আমি আপনাদের এখানে আসার আগে ধনপুরে একটা বাড়ির উঠানে মিটিং করছিলাম, তাতে রিপোর্ট আসছিল যে ভদ্রমহিলা 6 মাস আগে নির্বাচন জিতেছিলেন, তিনি আপনার 98 সাল থেকে ভোটে দাঁড়ান। আমি 98 সাল থেকে আপনাদের এই কেন্দ্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছি, তখন থেকেই তার সাথে আমার পরিচয়। মাঝখানে 4-5টা নির্বাচন হয়েছে, সম্ভবত একটা নির্বাচনে যদি দাঁড়ানো হতে পারে, আমার যা মনে আছে বরাবরই তিনি এখানে দাঁড়াচ্ছেন। তো তিনি গিয়ে যখন হাত করে করে মানুষকে বলছেন আমার এলাকা এখানে যদি আমি ভোট দ্বিগুণ করতে পারতাম, ভোট দেখাবো কি করে? আরে আপনি তো 98 সাল থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে ভূত হয়ে গেছেন, তখন কি করে ভূত গিয়েছে, এখন নতুন করে কথা বলছেন। আর দেশের যে নির্বাচনে জিতে একটু মানুষের ভোটে জিতেছেন, ভবানীপুরে কি হয়েছে, আপনার কাঠালিয়াতে কি হয়েছে, হৃদয়াতে কি হয়েছে, মানুষ জানে নাই। বলুন, রাত 4টার সময় গামছা পরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীর পোলিং এজেন্ট ঢুকেছে, যখন বুঝতে পেরেছে পোলিং এজেন্ট ঢুকে গেছে, 10টার মধ্যে তাকে পিটিয়ে আপনার পোলিং বুথ থেকে বের করে দিয়েছে। সূর্য উদয় হওয়ার পর যারা ঢুকবার চেষ্টা করেছে তাদের পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। পোলিং এজেন্ট তো হতেই পারেনি, ভোটের অধিকার পর্যন্ত তারা সেগুলো প্রয়োগ করতে পারে। এই তো পরিস্থিতি, ভোট শেষ, এরাই লুট করেছে। এর মধ্যে যে কয়েকটা জায়গায় পোলিং এজেন্ট ছিলেন তাদেরকে বিরুদ্ধে দিচ্ছে না, এত সহজ। বিজেপি সরকার, আমাদের অমুক নেতা নেত্রী দাঁড়িয়েছেন, তাকে হারাবার জন্য সিপিআইএম এর প্রার্থী হয়ে পোলিং এজেন্ট দেখি কি করে বাড়িতে যায়। রাত 12টার সময় ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে আমাদের সেই সমস্ত কংগ্রেসকে বাড়িতে পৌঁছে দিয়েছে। তারা বাড়িতে এক দরজায় ঢুকেছেন, আরেক দরজা দিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে গেছে। আজকে অনেকে হয়তো বাড়িতে ফিরে আসতে পারে। এই পরিস্থিতি এভাবে জয়শালী করেছে, এটি তৈরি করতে আরম্ভ করেছে। প্রথম হাতুর করে কথা, তারপর হুমকি। পোলিং এজেন্ট গতবার যারা হয়েছিল তাদেরকে আগাম হুমকি দিতে শুরু করেছে। মা বাবাদের সঙ্গে কথা বলছে, নিকট আত্মীয়ের সঙ্গে কথা বলছে, এরা যেন এবার পোলিং এজেন্ট না হয়, এরকম ভাবে ভয় দেখাচ্ছে।
চিহ্নিত বামফ্রন্টের ভোটার আগাম বলছে ভোটের দিন বেরোবেন না, ভোট দিতে যাবেন না। ভোট দিতে গেলে আপনারা কাকে ভোট দেবেন জানে, ঘরে বসে থাকুন, ভোট দিয়ে ফিরে যদি আসেন তাহলে দেখবেন বাড়িতে আগুন জ্বলছে। তো অদ্ভুত কথাবার্তা বলতে পারেন, কোথায় আছে এই সমস্ত কথার অর্থটা কি? ভীতি। গোটা মন্ত্রী সভা ছাপিয়ে পড়েছে আপনাদের বিধানসভায়, ভালোই হয়েছে। আপনারা অনেক মন্ত্রী মন্ত্রী দেখছেন, নেতা দেখছেন, গাড়ি ঘোড়া দেখছেন, ওই হুগলি চলছে, দিনে 150-200 গাড়ি নিয়ে চলছে। আমাদের এখানকার নেতাদের মুখ থেকে শোনার কথা বলছে, এগুলো শক্তির লক্ষণ না, এগুলো দুর্বলতা। কাজেই একটু যদি সাহস করে ঘুরে দাঁড়িয়ে দলবদ্ধভাবে আমার ভোট আমি দেব, কে আটকায় দেখব, আটকালে চিৎকার করে চেঁচামেচি করে প্যারামিলিটারি ফোর্স, পুলিশ, তাদের ডাকতে হবে। তোমরাই বলেছ নির্বিঘ্নে ভোট দিতে যাওয়ার জন্য, আমাদেরকে সাহায্য করবে। আমরা এখন ভোট দিতে যাচ্ছি, এরা বাধা দেওয়ার চেষ্টা করছে, কোথায় তোমরা? তাদের ডেকে এনে তাদের সাহায্য নিয়ে যেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে সেখানে ভোট দিন। কে আটকাবে আপনাদের? দেশের নির্বাচনের সময়ও যতটা সাহস আত্মবিশ্বাস তাদের ছিল, সেই সাহস সেই আত্মবিশ্বাস তাদের নাই। আজকে মুম্বাইতে মিটিং চলছে 28টা রাজনৈতিক দলের। 3 মাস আগে মিটিং হয়েছিল পাটনাতে, 15টা রাজনৈতিক দল। ওখানে তারা স্লোগান দিলেন 24-এর নির্বাচনে বিজেপিকে জিততে দেওয়া হবে। আলোচনা কি হলো? শুধু এই স্লোগান দিলে তো হবে না, আমাদের এখন থেকে কতগুলি প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, দ্বিতীয় মিটিং 1.5 মাসের ব্যবধানে কর্ণাটকে হলো। 2 দিনের মিটিং হলো, সেখানে 26টা দল আসলো। তৃতীয় মিটিং আজকে আরম্ভ হয়েছে, কালকে অবধি চলবে। 28টা দল যুক্ত হয়েছে, নানা বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছে। কেউ কেউ বলছেন ভিতর সংক্রান্ত বিজেপি আমরা যাতে প্রস্তুতি নিতে না পারি তার জন্য আগেই ভোট ডেকে দিতে পারে, এরকমও হতে পারে। ওই নেতৃত্ব এখন আলোচনা করছেন যখনই ডাকো আমরাও প্রস্তুত, মানসিকভাবে, চিন্তা চেতনার দিক থেকে, রাজনৈতিক আমাদের যে মূল্যায়ন তার ভিত্তিতে আমরাও প্রস্তুত। বিজেপিকে আমরা সরকারে আসতে দেব। এখন বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের নজর এই সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল বলে সমন্বিত এই যে প্রচেষ্টা, মানুষ এখন যারা পুরনো মানুষ তারা অতীতের ইতিহাস ঘেঁটে দেখছেন, জরুরি অবস্থা যখন জারি হয়েছিল গোটা বিরোধীদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল, যাদেরকে জেলে ঢুকাতে পারলো না তাদেরকে দৌড় পড়িয়ে বেরিয়েছে গ্রেপ্তার করবার জন্য। তারা আত্মগোপনে গিয়ে গণতান্ত্রিক আন্দোলন রক্ষা করবার চেষ্টা করেছে। সেই আকস্মিকভাবে যে কেউ তৎকালীন নেতৃত্বকে বুঝিয়েছে এখন যদি এরা জেলখানায় আছে ভোট ডেকে দেন আপনি জিতে যাবেন। জেলখানায় যখন তারা শুনলো ভোট ডেকেছে, জেলখানায় বসেই তারা নতুন পার্টি তৈরি করলো, বেরিয়ে আসলো, নির্বাচন হলো, সেই নেতৃত্ব পরাজিত হলো, ভোট হলো। প্রথম স্বাধীনতার পর কংগ্রেস নির্বাচনে পরাজিত হলো এবং অকংগ্রেসী সরকার তৈরি হলো। এই অভিজ্ঞতা মানুষের আছে তো, সেই অভিজ্ঞতা নিয়ে এখনো সারা ভারতবর্ষের মানুষ প্রস্তুতি নিয়েছে। বিজেপির মধ্যে বড় বড় কংগ্রেস রয়েছে। কাজে এই নির্বাচন দুটো আসনে আপনারা যদি বামপন্থী ফ্রন্টের সিপিএম প্রার্থীদের জয়যুক্ত করেন, এখন অবস্থাটা কি আছে? মার্কসবাদী কমিউনিস্ট পার্টির 10 জন আছেন, কংগ্রেসের 3 জন আছেন, 13 জন। বিজেপির বিরুদ্ধে কথা বলেই তো ভোট নিয়েছেন সরি ডিপ্লোমা তো দুটি যোগ করলে পরে 26 জন, তারা এখনো বিরোধী দলেই বসেন। আর এই দুটো যদি আপনারা তৃতীয় দেন তাহলে 28 হবে। বিজেপি হয়তো হিসেব করে বলবে 28 দিয়ে কি করে সরকার হবে, ঠিকই তো। 28-35 তো কতক্ষণ লাগে, আবার 40-10 নেমে আসতে কতক্ষণ লাগে। এটাই রাজনীতি। রাজনীতির অঙ্ক কিন্তু সবসময় যুগ বিয়োগ দিয়ে মেলানো যায় না। মানুষের চেতনা, মানুষের অভিজ্ঞতা, মানুষের প্রাজ্ঞতা, মানুষের সহ্য শক্তির সীমাবদ্ধতা, মানুষের মনের মধ্যে যদি দৃঢ়তা বলিষ্ঠতা তৈরি হয়, মানুষ যদি একবার ঠিক করে পরিবর্তন করব তাহলে কিন্তু সেই মানুষ পরীক্ষা দিলে পর দিনকে রাত রাতকে দিন করতে পারে। এই যে 28টা দল আজকে মুম্বাইতে মিটিং করছেন,
আপনারা কি মনে করছেন শুধু এই দলের কয়েকজন নেতার চিন্তা থেকে এটা হচ্ছে? দলের যারা সমর্থক তারাই তাদের নেতৃত্বকে বাধ্য করছে। দলাদলি বন্ধ করো, বিজেপি সর্বনাশ করছে, সংবিধান শেষ করে দিচ্ছে, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে, অল্প লোকের স্বার্থ রক্ষা করছে, ধর্মের নামে, বর্ণের নামে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে শোষণের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। তোমাদের গায়ে লাগছে না? এক জায়গায় আসো, এরা যাতে এদের বিরুদ্ধে ভোটটাকে ভাগ করতে না পারে, যত বেশি পারে এদের বিরুদ্ধে ভোট একটা জায়গায় নিয়ে আসো। জনগণ এদের নেতৃত্বকে এই জায়গায় নিয়েছে। কাজে সেদিক থেকে বলছি, আপনারাও যদি এই নির্বাচনে এই দুটো কেন্দ্রে সিপিএম এর প্রার্থীদের জয়যুক্ত করতে পারেন। সারা ভারতবর্ষে এই যে বিজেপি হটাও এই স্লোগান যেটা উঠল, এই স্লোগানকে আরো উদ্দীপিত করার ক্ষেত্রে ত্রিপুরার মানুষের মধ্যে এখনো যেখানে সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব কাজ করছে, যদি এই দুটো আসনে আপনারা জয় নিশ্চিত করতে পারেন, তাহলে পরবর্তী এই মানুষের জড়তা কাটবে, সাহস বাড়বে, বেরিয়ে আসবে, সারা ভারতবর্ষে নিয়ে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারাও আজ তুলবে যে না, এই দুঃশাসনের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করো, সংবিধানকে রক্ষা করো, স্বাধীনতাকে রক্ষা করো, মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি রক্ষা করো, ধর্ম যার যার, দেশ সবার, এই চেতনা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। এর জন্য যে লড়াই, এই লড়াইটা কিন্তু শক্তিশালী করতে শুনতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, অনাহা অড্ডা, রাস্তাঘাট ভেঙে চলছে, বিদ্যুৎ নাই, শেষ নাই, জল নাই, এগুলো সমাধানের ক্ষেত্রে যেমন এই সরকারটার উপর চাপ সৃষ্টি করতে সুবিধা হবে বাইরে থেকে, আর এই বিরোধী কণ্ঠ যদি আপনারা যোগ করতে পারেন বিধানসভার ভেতর, এই বিরোধীরা আরো জোড়ায় সরে এই সরকারটির উপর মানে কণ্ঠ চড়িয়ে আপনাদের সমস্যাগুলো সমাধানের কথা বলবার সাহস, হিম্মত তারা কিন্তু আরো ভালোভাবে দেখাতে পারবে। এটা যেমন একদিকে চলবে, আরেকদিকে জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে যে পরিবর্তনের ডাক এসছে, সেই পরিবর্তনের ডাককে আরো সুসংহত করার ক্ষেত্রে আপনার এই সিদ্ধান্ত সহায়ক ভূমিকা নেবে। এই দুই দিক থেকে বিষয়টাকে চেতনায় রেখে আপনারা দেশে এখানে থেকে যা ভুল ভাল ফাঁক ফুকর থেকে গিয়েছিল, এখান থেকে শিক্ষা নিয়ে এই ভুলগুলোর যাতে পুনরাবৃত্তি আর ঘটতে না পারে, সেভাবে সচেতন থেকে আপনি আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। এই আবেদন আপনাদের কাছে রাখবো। আমি নিশ্চিতভাবে আমাদের যে প্রার্থী, সেই প্রার্থীকে কৌশিক চন্দ্র, শহীদের সন্তান, ছোটবেলায় জোট শাসনে তার বাবা খুন হয়ে গেছে, এই বাবার যে খুন হয়ে গেছেন এটা বুঝবার মতো চেতনাও তখন যাচ্ছে, কিন্তু সেই ঝান্ডা তুলে ধরেছে। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, পার্টির নেতা, লোকাল কমিটির সেক্রেটারি, মহকুমা কমিটির সদস্য, অনেক অভিজ্ঞতা তাকে অর্জন করতে হবে, অনেক কিছু শিখতে হবে। তার মধ্যে নিশ্চয়ই আত্মম্বরিতা জন্ম নেবে, এটা আমরা মনে করি না, কিন্তু তাকে প্রার্থী করে আপনাদের সাথে উপস্থিত করা হয়েছে। কাজে তাকে আপনারা চারদিক থেকে আপনাদের সমর্থনের হাত প্রসারিত করে সমর্থন করুন, জয়যুক্ত করুন, এবং আপনাদের হয়ে সে যাতে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলতে পারে, এরকম একটা পরিমণ্ডল তৈরি করতে আপনারা এগিয়ে আসুন। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আমাকে আপনারা কথা বলতে দিলেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটা অভিজ্ঞতার কথা বলে যাব। গত যে লোকসভা নির্বাচন হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে, তখন আমি বিধায়ক, বিরোধী দলের নেতা, এই কেন্দ্র থেকে পাঁচবার আপনারা জয়যুক্ত করার কথা হয়েছে। এই এলাকায় সবসময় বেশি ভোট আপনারা দিয়েছেন, ঘোষণা দিয়ে, পুলিশের পারমিশন দিয়ে, বাজারে দাঁড়িয়ে লোকসভায় আমাদের প্রার্থী শঙ্কর দত্তের সমর্থনে মিটিং করতে এসেছিলাম। এই মিটিংটা এখানে করতে দেয় বলা যায় সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেও শেষ পর্যন্ত একটা ছোট্ট দোকানের বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে 15 থেকে 20 মিনিট আমি কথা বলতে চেষ্টা করেছি, বারবার গোলমাল করার চেষ্টা করেছি। তারপর সেখান থেকে আমরা গেলাম আমাদের পাশের যে বন্ধু অতিক্রম করে আনন্দ, ঘর থেকে, বাড়ি থেকে আমাদের মায়েরা, বোনেরা তাদের নিজেদের পোশাক পরে সেজে গুজে
যা তারা সবসময় করেন, শয়ে শয়ে তারা বেরিয়ে আসছে, মাইক বাজছে, বিজেপি দলের প্রার্থীর সমর্থকরা বাইরে থেকে জমায়েত করে এসে বলে দিচ্ছে মিটিং করে ভয় দেখাচ্ছে।